রাজের দেওয়া ঠিকানা অনুযায়ী নতুন বাসার সামনে গিয়ে দাঁড়ালো নিবিড় ও নীরা। গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে তাদের কথা বললে সে বাড়ির ভেতরে গিয়ে বাড়িওয়ালাকে খবর দিল। বাড়িওয়ালার অনুমতি পেয়ে দারোয়ান এসে নিবিড় ও নীরাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। একটা মধ্যবয়স্ক লোক তাকিয়ে আছে তাদের দিকে। একটা ছেলে ও একটা মেয়েকে দেখে সে বলার আগেই বুঝে যায় এরা কারা, তাই কোনো প্রশ্ন না করে ভেতরে আসতে বলে তাদের। নিবিড় ভেতরে গেলে লোকটা সিঁড়ি বেয়ে 3 তলায় 3 রুমের একটা ফ্ল্যাট দেখিয়ে চাবি হাতে দেয় নিবিড়ের। তারপর সব বুঝিয়ে চলে যায় লোকটা। নতুন বাসায় উঠেছে, তাও আবার নীরাকে নিয়ে। ওদিকে গতকাল থেকে নীলার সাথে কোনো যোগাযোগ হয়নি, ফোন বন্ধ করে রেখেছে। এই নাটকের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিবিড় নিজেও বুঝতে পারছে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে দরজা খুলে ভেতরে গেল সে। দেখে ভেতরে ফার্নিচার সহ যাবতীয় যা যা প্রয়োজন সব আছে। এগুলো কাদের? ভেতরে গিয়ে ফ্যান ছেড়ে বিছানায় বসলো নিবিড়, আর নীরা জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিল রুমটা আলোকিত হওয়ার জন্য। মুখে একটা হাসি ফুটিয়ে নিবিড়ের সামনে এসে দাঁড়ায় সে। 2 হাতে নিবিড়ের গলা জড়িয়ে ধরে নিবিড়ের চোখের দিকে চেয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, এটা আমাদের নতুন জীবনের সূচনা। আজ থেকে আমরা আমাদের মতো করে সংসার গুছিয়ে নিব। ছোট্ট একটা মিষ্টি সংসার হবে আমাদের, তুমি, আমি আর আমাদের ছোট্ট ভালোবাসা। পেটে হাত রেখে কথাটা বলল নীরা, আরেক হাত নিবিড়ের কাঁধে। নিবিড় বিরক্তিকর ভঙ্গিতে নীরার হাতটা সরিয়ে বলে, আমি এখনো বুঝতে পারছি না তুমি কার পাপের ফসল আমার ঘাড়ে চাপাতে চাইছো। আর তুমি আছো সংসার নিয়ে। সময়টা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কাটছে আমার। আর তোমার ওই নোংরা শরীর নিয়ে আমার কাছে আসার চেষ্টা করবে না, দূরে দূরে থাকবে আমার থেকে। বলেই সেখান থেকে সরে গেল নিবিড়। নীরা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে বসে। 2 রুমের সাথে একটা ছোট্ট বারান্দা আছে। নিবিড় সেখানে গিয়ে ফোন বের করে নীলার নম্বরে ফোন দিল। এখনো একটাই কথা, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার তুষারের নম্বরে ফোন দিল। সে ভার্সিটি যাওয়ার জন্য বের হয়েছে। তার কাছে নীলার কথা জিজ্ঞেস করলে সে বলে, গতকাল থেকে আর দেখা হয়নি। সকালে একবার ব্যালকনিতে এসেছিল, আমাকে দেখে ভেতরে চলে গেছে আবার। নিবিড় আর কিছু না বলে বিষণ্ণ মনে ফোন পকেটে ঢুকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। নীলা মেয়েটা তো নিজে থেকেই তার খবর নিত সকাল বিকেল, আর আজ নিজেই ফোন বন্ধ করে রেখেছে। নিজের উপর ও নীরার উপর রাগ হচ্ছে প্রচুর। ইচ্ছা করছে ফল কাটার একটা ছুরি নিয়ে নীলার গলায় এক টান দিয়ে নীলার কাছে গিয়ে বলতে, দেখো আর কোনো ঝামেলা নেই, সব শেষ হয়ে গেছে। ভার্সিটিতে আজ হুট করে অরিন রাজের সামনে এসে দাঁড়িয়ে বলে সরি। রাজ কিছুটা অবাক হয়ে বলে, কেন? অরিন কিছুটা অনুশোচনা নিয়ে বলে, ওই দিন তোমার সাথে এভাবে ব্যবহার করাটা উচিত হয়নি। ছোট লোক সহ আরো যাতা বলেছি রাগের মাথায়, তাই ভাবলাম তার জন্য সরি চেয়ে যাই। রাজ বলে, ছোট লোকদের কাছে সরি চাইতে হয় না, তাদের কোনো মন নেই যে কষ্ট হবে। সো আমিও পাইনি, তাই এটা নিয়ে নিজের মাঝে অনুশোচনা দেখানোর কিছুই নেই। অরিন সৌজন্যমূলক একটা হাসি নিয়ে বলে, ধন্যবাদ, শুনে খুশি হলাম। রাজের ভার্সিটির কিছুটা পাশেই আরোহীর কলেজ। আরোহীর কলেজের সামনে দিয়েই যেতে হয়। কলেজের সামনে গেটের বাইরে একটা কার রাখা, তার পাশে 2 জন গার্ড ও একজন ড্রাইভার বসে আছে আরোহীর ছুটির অপেক্ষায়। তখন তাদের সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো, যেই ছেলেটার সাথে আরোহীর বিয়ে ঠিক হয়ে আছে। গার্ডগুলোকে ও ড্রাইভারকে গাড়ি সহ পাঠিয়ে দিয়ে ছেলেটা দাঁড়িয়ে রইল আরোহীর জন্য। ওদিকে রাজ, নিলয় ও তুষার ভার্সিটি থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। হঠাৎ আরোহীর কলেজের সামনে সেদিন নির্জনের সাথে এসে তার বাড়ি এসে রাজের সাথে ফাপড় নেওয়া ছেলেটাকে দেখে অবাক হলো কিছুটা। নিলয় সেই ছেলেটাকে চিনতে পেরেও অচেনার মতো না তাকিয়ে আছে। এমন সময় ছেলেটা নিলয়কে দেখে সামনে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই নিলয় ভাই, কেমন আছো? নিলয় না চেনার মতো করে বলে, ভালো, বাট আপনি কে ভাইয়া? চিনলাম না তো। রাজ আর তুষার পাশে থাকায় এমন ভাব ধরল নিলয়, কিন্তু ছেলেটা সেটা না বুঝে আবার বলে, আরে ভাইয়া তুমি মজা করছো তাই না? নিলয় এবার ছেলেটার দিকে চেয়ে রক্তিম চোখের ইশারা করতেই থেমে গেল ছেলেটা। সেখানে আর না দাঁড়িয়ে চলে গেল নিলয়। রাজ সব জায়গায় চুপচাপ থাকলেও চারপাশে কি কি চলছে সেটা তার দৃষ্টি আড়াল হয় না। নিলয়কে কিভাবে চেনে এই ছেলে, আর এর সাথে নিলয়েরই বা কি সম্পর্ক? বিষয়টা না বোঝার মতো করে এড়িয়ে গেল রাজও। এমন সময় আরোহীও বের হলো গেট দিয়ে। রাজকে দেখে আরোহী তার সামনে এগিয়ে গিয়ে বলে, আপনি হঠাৎ আমার কলেজের সামনে কি করছেন? রাজ ছেলেটার দিকে একবার চেয়ে আরোহীকে বলে, দেখতে আসলাম তোমার পড়াশোনা কেমন চলছে। আরোহী আহ্লাদী ভঙ্গি নিয়ে বলে, তো কিভাবে দেখলেন? আমি তো ভেতরে ছিলাম। রাজ আবার ওই ছেলেটার দিকে আর চোখে একবার চেয়ে বলে, মনের মিল থাকলে চোখ বন্ধ করলেও দেখা যায়। ছেলেটা এবার অসহ্য হয়ে আরোহীর সামনে এসে আরোহীর হাত ধরে বলে, রাস্তায় দাঁড়িয়ে অন্যদের সাথে কিসের কথা? চলো আমি বাসায় পৌঁছে দেই। আরোহী এবার হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? ছেলেটা তবুও জোর করে আরোহীর গাড়ির কাছে টেনে নিতে চাইলে রাজ ছেলেটার হাত ধরে টেনে আবার সামনে এসে দাঁড় করায়। তারপর শান্তভাবে বলে, কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু করলে তাকে বলা হয় উত্ত্যক্ত করা। আরোহী পাশ থেকে মুচড়ে হাত ছাড়িয়ে নিল। ছেলেটা রাজের সামনাসামনি দাঁড়িয়ে বলে, দেখ, তোকে এখনো সাবধান করছি, আমাদের মাঝখানে আসবি না। ওর সাথে আমার কি সেটা তুই ভালো করেই জানিস। রাজ আবারও একটু মুচকি হাসি দিয়ে বলে, যখন হবে তখন অধিকার খাটাতে আসবি, এখন না।
এমন সময় নিলয় আবার পেছন থেকে ফিরে এসে বলে, কি ব্যাপার রাজ, কি হয়েছে এখানে? নিলয়কে এভাবে আসতে দেখে ছেলেটা বলে, ভাইয়া তুমি চেনো তাকে? নিলয় গম্ভীরভাবে বলে, আমার ফ্রেন্ড, বাট সমস্যা কি এখানে? ছেলেটা এবার রাজকে কিছু না বলে আরোহীর দিকে চেয়ে বলে, গাড়ি গিয়ে বসো। আরোহী বলে, আপনার গাড়িতে কেন যাবো আমি, আর আমার গাড়ি কোথায়? ছেলেটা বলে, ওরা চলে গেছে, এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। আরোহী বলে, প্রয়োজনে একা বাসায় যাব, তবুও কারো নিয়ে যেতে হবে না আমার। আর আমার সাথে জোর করার সাহস পেলেন কোথায় আপনি? ছেলেটা আর কিছু না বলে থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল সেখান থেকে। আরোহী এবার রাজের দিকে চেয়ে বলে, আমায় বাসায় পৌঁছে দিবেন? আমার একা যাওয়ার অভ্যেস নেই, তাই ভয় করছে। রাজ শান্তভাবে বলে, তাহলে তার সাথে যাওনি কেন? সে তো বাসায় পৌঁছে দিত। আরোহী একটু রাগীভাবে বলে, তার সাথে কেন যাব আমি? সে কে আমার যে তার সাথে যেতে হবে? রাজ এবার একটু ভ্রুকুচকে বলে, তাহলে আমি কে? আরোহী এবার কিছু বলতে গিয়েও থেমে গেল। গোমরা মুখে বলে, পৌঁছে দিবেন কিনা বলেন, না হলে আমি একাই যাব। পথে কোনো সমস্যা হলে হোক, তাতে আপনার তো কিছুই হবে না। রাজ কিছুক্ষণ ভেবে একটা রিক্সা ডেকে উঠতে বলে আরোহীকে। আরোহীর চোখে মুখে উজ্জ্বলতার ছাপ বেশি উঠল। মনে হচ্ছে আজকের মতো খুশি যে আর কোনোদিন হয়নি। তবে রাজকে সে আজও বুঝতে পারেনি, এই কঠোরভাবে ব্যবহার করে, আবার হুট করে খুব কোমল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আরোহীকে খুব অপছন্দ করে, আবার মাঝে মাঝে মনে হয় পছন্দ করে এর চেয়েও বেশি। এতদিন শুনে এসেছে মেয়েদের মন জিলাপির প্যাচের মতো, কিন্তু এখন দেখছি রাজের মন পেঁচিয়ে যাওয়ার সুতার চেয়েও আরো বেশি পেঁচালো। আরোহীকে বাসায় নামিয়ে দিয়ে সেই রিক্সায় আবার নিজের বাসার দিকে ফিরলেও রাস্তায় ওই ছেলে গাড়ি নিয়ে রিক্সার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে এগিয়ে এসে রাজের কলার চেপে রিক্সা থেকে নামায় তাকে। রাগী চোখে রাজের দিকে চেয়ে বলে, তোকে একবার ওয়ার্নিং দিয়েও দেখেছি, কোনো লাভ হয়নি, কিন্তু এবার তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। জীবনের মায়া থাকলে আরোহীর থেকে দূরে সরে যাবি, যতটা সম্ভব দূরে থাকবি ওর থেকে। নিলয় ভাইয়ের ফ্রেন্ড না হলে তোকে আজকেই ফেলে দিতাম, তবে এরপর আমার এসব কিছুই মাথায় থাকবে না, মাইন্ড ইট। বলেই রাজকে ছেড়ে আবার গাড়িতে গিয়ে উঠে সেখান থেকে চলে গেল ছেলেটা। রাজ নিজের জামা ঠিক করে আবার রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা হয়। রাজ শুধু নিশ্চুপ হয়ে আছে, তবে এই ছেলের বিপদ সব একসাথে হচ্ছে, সময় হলেই ধেয়ে আসবে সব। রাগের মাথায় একটা প্রতিজ্ঞা করে বসে রাজ, যে ওই ছেলের সামনে দিয়ে আরোহীকে তুলে নিয়ে আবার ওই ছেলের সামনেই বিয়ে করবে আরোহীকে। ওর বাপ বা নির্জন সবাইকে নিয়ে ঠেকাতে পারলে ঠেকাবে। তবে এখন এই নিলয়ের সম্পর্কে সন্দেহটাই দিন দিন বেড়েই চলেছে। এই নিলয়ের মতো ছেলেকে এই ছেলে কিভাবে চেনে? তাও ডিরেক্ট ভাই ভাই করে ডাকছিল। আবার নিলয় এমন ভাব দেখাচ্ছিল তখন যে ছেলেটাকে চিনেই না সে। তবে নিলয়ের পেছনে এত সিকিউরিটি লাগিয়েও এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি সে, কারণ এই কয়দিন নিলয় বন্ধুদের সাথেই বেশি ছিল, বাইরে খুব একটা যায়নি। রাতের বেলায় নিবিড় বাড়ি ফেরে, বন্ধুদের কাছে না। নীরাকে নিয়ে যে বাসায় উঠেছে সেখানে আজ খুব একা মনে হচ্ছে নিজেকে। চারপাশে তাকালে রাজ, রুশান, নিলয়, তাকে নিয়ে সবসময় ফান করা সেই তুষার, আর কেউ পাশে নেই। এক মুহূর্তের জন্যও মনে হলো একসময় বন্ধুত্বগুলো এভাবেই হারিয়ে যাবে সংসার নামক একটা নীতির চাপে। সবচেয়ে বেশি মনে পড়ছে নীলার কথা, যেখানে দিনে বেশ কয়েকবার তাদের কথা হতো, ছাদে এসে দেখা করার আবদার থাকতো, সেখানে আজ প্রায় 2 দিন কোনো খোঁজ নেই। নীরা তার কাছে এগিয়ে এসে নিবিড়ের গালে হাত রেখে বলে, তোমাকে এমন বিষণ্ণ একদম ভালো লাগে না, অনেক কষ্টে তোমার জন্য আজ খিচুড়ি ও মাছ ভাজা করেছি, চলো দুজন মিলে খেয়ে নেই। নিবিড় আবারও বিরক্তিকর ভাবে নীরার হাতটা সরিয়ে বলে, বাইরে থেকে খেয়ে এসেছি আমি, খিদে নেই। বলেই পাশের রুমে চলে গেল সে। নীরা সেখানে যেতে চাইলে নিবিড় বলে, যদি ভেবে থাকো একসাথেই এই বাড়িতে আছি দেখে একসাথেই থাকতে হবে, তাহলে সেই ভাবনাটা বাদ দাও, তুমি আমার সংস্পর্শেও আসার চেষ্টা করবে না। বলেই দরজা বন্ধ করে ভেতরে গিয়ে শুয়ে পড়লো নিবিড়। নীরা একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে। কেটে গেল আরো কয়েকদিন। ওদিকে পিন্টু একটা বিষয় নিয়ে খুব ভাবছে, যে নিলয়কে ছেলেটা ছবি পাঠালো আর সব প্রমাণ দেখালো, তাও ছেলেটার সম্পর্কে নিলয়ের কোনো মাথা ব্যথা নেই। নিলয় তো এমন ছেলে না, সে শত্রু পছন্দ করে না, পছন্দ করে শত্রুর তাজা রক্ত। তাহলে ওই ছেলেটার ব্যাপারে এত খামখেয়ালি করছে কেন? যার কারণে নিলয়ের সাথে দেখা করলো আজ, কিন্তু নিলয়ের মাঝে বিষয়টা নিয়ে কোনো সিরিয়াস ভাব দেখা গেল না। মুখে বলছে শুধু সে দেখবে বিষয়টা। নিলয় টয়লেটে গেলে সুযোগ বুঝে নিলয়ের আড়ালে নিলয়ের ফোনে কিছু ছবি দেখতে পায় পিন্টু, যেখানে ওই ছেলেটা সহ আরো কয়েকটা ছেলে মিলে অনেকগুলো পিক। কখনো তারা আনন্দ করছে, কখনো কোথাও ঘুরতে গিয়ে পিক তুলছে, কখনো রুমে একসাথে সবাই গল্প করার সময় সেলফি। এমন অনেক ছবি দেখতে পেল সে। চুপচাপ ফোনটা আগের জায়গায় রেখে দিল পিন্টু। সে ভালোই বুঝতে পেরেছে এবার বিষয়টা, এই কারণে নিলয় বারবার বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এবার এই নিলয়ের আশা ছেড়ে দিয়ে সে নিজে কিছু করতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কাছের মানুষকে আঘাত করাটা নিলয়ের জন্য কষ্টসাধ্য হলেও রুশান পিন্টুর কেউ না। নিলয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে পিন্টু বসে আছে চুপচাপ। নিলয় একটা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে ফোন ও মানিব্যাগ হাতে তুলে নিল। নিলয় চলে যাওয়ার জন্য পা বাড়ালে পিন্টু ডেকে বলে, ভাই খেয়ে যাবেন না? দুপুরবেলায় না খেয়েই চলে যাবেন? বলেই উঠে নিলয়ের পাশে পাশে আগাতে লাগলো পিন্টু। পিন্টুর কাঁধে হাতের তালু স্পর্শ করে নিলয় বলে, সময় নেই আজ, আর তোমাকে যেভাবে বলেছি সেভাবেই করবে সব। এ মাসের আর 5 দিন বাকি আছে, সামনের মাস থেকে আবার কাজে লেগে পড়তে হবে। এই কয়দিন একদম চুপচাপ গা ঢাকা দিয়ে থাকবে, আর সব জায়গায় টিমগুলো প্রস্তুত রাখবে। কোনো সমস্যা হলে আমায় ইনফর্ম করবে।
বলেই সামনের দিকে এগিয়ে গেল নিলয়। রাস্তায় এসে মুখে মাস্ক টেনে পরে নিয়ে একটা গাড়ি ডেকে উঠে গেল সে। রাস্তার অপর পাশে একটা লোক কয়েকটা পানির বোতল নিয়ে বসে আছে বিক্রি করবে বলে। নিলয় চলে যাওয়া অবধি আর চোখে বারংবার নিলয়ের দিকে তাকাচ্ছিল সে। নিলয় চলে যাওয়ার 5-10 মিনিট পর সেই পানিওয়ালা লোকটা মোবাইল বের করে কার সাথে যেন কথা বলে পানির বোতলগুলো নিয়ে উঠে সেখান থেকে চলে যায়। একটু পর ওই বাড়ির সামনে একটা বাইক এসে থামে। পার্সেল হাতে একজন ডেলিভারি বয় গেটে টোকা দিয়ে দারোয়ানকে বলে বাড়ির মালিককে ডেকে আনতে, সে সাইন করে পার্সেলটা রিসিভ করতে হবে। দারোয়ান 1 মিনিট দাঁড়াতে বলে ভেতরে গিয়ে পিন্টুকে ডেকে নিয়ে আসে। পিন্টু গেটের বাইরে এসে লোকটার সামনে দাঁড়ালে লোকটা বলে আপনার নামে একটা পার্সেল ছিল। পিন্টু কিছুটা ভেবে বলে আপাতত আমার নামে কোনো পার্সেল আসার কথা ছিল না। ছেলেটা বলে স্যার আপনার নাম রাসেল না? পিন্টু একটু গম্ভীরভাবে বলে পিন্টু আমার নাম। এবার ছেলেটা একটু অপরাধবোধের ভাব প্রকাশ করে বলে সরি স্যার, ছোট্ট একটা মিস্টেক ছিল। এখানে লেখা ছিল 32 নাম্বার বাসা, আমি ভুলে উল্টো মনে করে 23 নম্বরে চলে এসেছি। পিন্টু আঙুলের ইশারা করে বলে মাথায় সমস্যা? ছেলেটা আবারও বলে আই এম রিয়েলি সরি স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত। সেই সময়টায় সেখান দিয়ে ধীরগতিতে একটা সিএনজি পার হয়। ভেতর থেকে একজন লোক কয়েকটা ছবি তুলে নিয়ে যে যার মতো চলে যায় সেখান থেকে। বিকেলের মাঝে মাঝে সব তথ্য রাজের কাছে পৌঁছে যায়। রাজ ল্যাপটপ হাতে নিয়ে বসে রুমের দেওয়ালের সাথে হেলান দিয়ে দেখে একটা ছেলের ছবি, নাম পিন্টু, বয়স 24, স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। তার নিচে লেখা নিলয়কে ফলো করার মুহূর্তে দেখতে পায় ওই ছেলের বাসায় নিলয় গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় পার করেছে, এরপর আবার বেরিয়ে চলে যায়। আজ কয়েকদিন পর নীলার সাথে কথা হলো নিবিড়ের। এই কয়দিন ধরে বুকে চাপা কষ্টটা যেন কিছুটা হালকা হলো আজ, কিন্তু এখন যেন তা আবারও ক্রমশ বেড়েই চলেছে। নিবিড় বারংবার বললে বিকেলে দেখা করবে বলেছে নীলা। সেই তাদের পুরনো চেনা বড় দিঘির পাড়টায়, সেখানে বসে বাদাম খাওয়ার সাথে আড্ডা দিত দুজন। প্রতিদিন বিকেলে জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে, সেই সাথে ফুরফুরে বাতাসের সাথে সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত কেটে যায়। নীলা আগে থেকেই এসে বসে থাকে সেখানে। নিবিড় আসছে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ায় সে। নিবিড় দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। দেখে মনে হচ্ছে দ্রুত পায়ে না গেলে নীলার কাছে পৌঁছতে পারবে না সে। নীলা কিছু বুঝে ওঠার আগেই নিবিড় এসে খুব শক্তভাবে জড়িয়ে ধরে তাকে, যেন এই কয়েকদিন না দেখেই আজ হুট করেই তার প্রাণ ফিরে পেল। কিছুক্ষণ ওভাবেই শক্ত করে ধরে রাখে নিবিড়। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হাতেই নীলা ধীরে ধীরে নিজেকে নিবিড়ের থেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। নিবিড়ের আচরণগুলো যেন আজ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নীলা 2 গালে হাত রেখে বলে কেন এই কয়েকদিন একটুও কথা বলনি তুমি? কত মিস করেছিলাম জানো, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মরে যাব আমি। নীলারও যেন খুব ইচ্ছা করছে নিবিড়কে জড়িয়ে ধরে অশ্রুজনে নিবিড়ের বুক ভিজিয়ে দিতে। ইচ্ছা করলেও নীলা নিজেকে কিছুটা শক্ত করে নিবিড়ের 2 হাত সরিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করে কেন ডেকেছ? নিবিড় কোনো সংকোচ ছাড়াই বলে তোমাকে দেখতে ইচ্ছা হচ্ছিল। নীলা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে কন্ট্রোল করে আবার বলে দেখা শেষ হয়েছে? নিবিড় কারণ ভাবে বলে এভাবে বলছো কেন? তুমি কি সাধারণ কিছু যে একবার দেখলেই দেখা হয়ে যাবে? আমার কাছে নীলা একটা মুগ্ধতার নাম, যা যুগ যুগ চেয়ে থাকলেও মুগ্ধতার শেষ খুঁজে পাবো না। নীলা এবার ঝাঁঝালো গলায় বলে উঠে আর কত নিজের সাথে জড়াবে আমাকে? তার চেয়ে ভালো মেরে ফেলো, আমিও তো মানুষ তাই না? কষ্ট তো আমারও হয়। নিবিড় আবার নীলার 2 গালে হাত রেখে কপালের সাথে কপাল লাগিয়ে বলে কারোর কষ্ট হবে না, চলো দুজন মিলে দূরে কোথাও চলে যাই, সেখানে আর কোনো ঝামেলা থাকবে না। নীলা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে যথেষ্ট হয়েছে, আর না। কোথায় যাবে তুমি? নিজের সন্তানকে ফেলে যেতে পারবে? তুমি এখন একা না, অন্য কারোর মাঝে তোমার সন্তান বড় হচ্ছে, এটা কেন বুঝতে পারছো না তুমি? নিবিড় এবার হতাশার দৃষ্টিতে চেয়ে বলে নীলা তুমি কি আমায় একটুও ট্রাস্ট করো না? নীলা এবার চোখের পানি মুছে স্বাভাবিকভাবে বলে নিবিড় তুমি চলে যাও প্লিজ, এভাবে আমার একটুও ভালো লাগছে না। হয়তো আবারও কয়েকদিন ঘুমাতে পারবো না। কষ্টটা কতটা তীব্র তা আমিও জানি, তবুও আমাদের উচিত পরিস্থিতিকে মানিয়ে নেওয়া। তোমার উচিত নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা, আর যত তাড়াতাড়ি পারো নীলাকে বিয়ে করে নিও। বলেই উল্টো ঘুরে হাঁটা ধরল নীলা। আজ খুব প্রস্তুতি নিয়ে এসেছিল সে। নিবিড়ের সামনে একটুও দুর্বল হবে না, বাট সে পারল না শক্ত থাকতে, পারল না তার আবেগকে কন্ট্রোল করতে। চলে যাচ্ছে সে। নিবিড় পেছন থেকে ডেকে বলে চলেই তো যাচ্ছ একা ফেলে? অন্য কারো বোঝা মাথায় নিয়ে তুমিহীনার প্রতিটি দিন, প্রতিটা রাত কিভাবে কাটে তা শুধু আমিই জানি। নীলা শুনলেও আর পেছন ফিরে তাকালো না, কারণ পেছন ফিরলেই আবার মায়া বেড়ে যাবে। রাতে নিবিড়কে বাসায় ফিরতে দেখে দ্রুত ফ্যানের সাথে ওড়নাটা বাঁধে নীরা। একটা চেয়ারে দাঁড়িয়ে তা গলায় পরিয়ে রেখে অপেক্ষা করতে থাকে নিবিড় ভেতরে আসার জন্য। নিবিড় দরজা খুলে ভেতরে আসতেই নীরা পায়ের তল থেকে চেয়ার সরিয়ে দেয়। ফাঁস লেগে অদ্ভুত শব্দ করতে থাকে সে। নিবিড় দৌড়ে এসে নীরাকে ধরে নিচে নামায়। নীরা কান্নার ভাব ধরে বলে কেন বাঁচালে আমায়? মরে গেলেই তো তুমি মুক্ত হয়ে যেতে, ওই নীলা মেয়েটার কাছে চলে যেতে পারতে, কেন বাঁচালে আমায়? নিবিড় কিছুই বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। কিছুক্ষণ শান্ত থেকে বলে এসব পাগলামি কেন করছো? তোমার উদ্দেশ্যটা কি আমাকে ক্লিয়ারলি বলবে প্লিজ? নীরা কেঁদে কেঁদে বলে ওই নীলা মেয়েটার কাছে কেন গিয়েছো তুমি? কেন তাকে জড়িয়ে ধরেছিলে? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। কেন আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে তুমি? আমাকে তো একটি বারও জড়িয়ে ধরনি।
তুমি? তাহলে কেন আমাকে এখন মরার হাত থেকে আবার বাঁচালে? কেন? বলেই কাঁদতে কাঁদতে নিবিড়কে জড়িয়ে ধরল নীরা। কাঁদতে কাঁদতে আবারও বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিবিড়। আমি, তুমি, তোমার সন্তান, তিনজন মিলে একসাথে বাঁচতে চাই আমি। নিবিড় মূর্তির ন্যায় চুপচাপ হয়ে আছে। মনে মনে একটাই প্রশ্ন, ছোটবেলা থেকেই কেন বিপদ আমার পিছু ছাড়ে না? সবসময় কেন আমার প্রিয় মানুষগুলোর থেকে আমার দূরে থাকতে হয়? রাতে গাড়ি নিয়ে বের হয়েছে রুশান, পাশে তার সহকারী আজিম। ট্রাফিক সিগন্যালের লালবাতি জ্বলে উঠতেই আশেপাশে সব গাড়ি দাঁড়িয়ে গেল। রুশানও ব্রেক করে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইল সেখানে। এর মাঝে গাড়ির দুই পাশে দুইটা বাইক এসে দাঁড়ায়। পিন্টু হাত দিয়ে গ্লাসে টোকা দিলে রুশান গ্লাস নামাতেই স্প্রে জাতীয় কিছু একটা নাকে আসতে জ্ঞান হারায় দুজন। বাইকে দুজন দুজন করে 4 জন ছিল। পিন্টু নেমে গাড়িতে উঠে পড়ে। বাকি 3 জন গ্রিন সিগন্যাল পেতেই বাইক নিয়ে চলে যায় সেখান থেকে। পিন্টু গাড়িতে বসে রুশানকে একপাশে সরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সেখান থেকে। কাজটা এতই দক্ষতার সাথে করা হয়েছে যে আশেপাশের কারোরই নজরে আসলো না। মহাসড়ক ছেড়ে একটা নির্জন রাস্তায় গাড়ি নিয়ে গেল পিন্টু। চুপচাপ ড্রাইভিং করছে, আর পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে রুশান ও তার সহকারী আজিম।